দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর এই বিশেষ আয়োজনে। আজ স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের সংগ্রামী চেতনাবাহী শুভেচ্ছা জানাই। আমাদের এই অনুষ্ঠানের নাম মুক্তির লড়াই। আজ আমাদের প্রথম আলোর স্টুডিওতে উপস্থিত আছেন খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ, আমার প্রিয় ব্যক্তিত্ব, আপনাদেরও সবারই প্রিয় ব্যক্তিত্ব। উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন, টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনেতা, জাতীয় পর্যায়ের নেতা, সংস্কৃতিকর্মী, সাংস্কৃতিক আন্দোলনের প্রধা ব্যক্তিত্ব, জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আর উপস্থিত আছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক, অগ্রগণ্য ব্যক্তিত্ব সেলিনা হোসেন। তো আজকে স্বাধীনতা দিবস, আমরা 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাব। তার আগে এই মার্চে আমরা কিছু কথা, কিছু স্মৃতি চারণ করতে চাই। আমি জানি যে আসাদুজ্জামান নূর ছাত্র অবস্থা থেকেই আমাদের বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদের নাট্যকর্মী হিসেবে এবং সংস্কৃতি কর্মী হিসেবে 60-এর দশকে ঢাকা শহরে যে আন্দোলনগুলো হয়েছিল তার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রথমে আমি আসাদুজ্জামান নূরকেই অনুরোধ করছি, 60-এর দশকে আপনার যে যুক্ততা, সেটা থেকে কোনো উল্লেখযোগ্য স্মৃতি যদি আপনি বলতেন। আমার নিজের মনে আছে যে আমার ছাত্র আন্দোলনের প্রথম মিছিল যেটা, সেটা আমি অংশ নিয়েছিলাম 62 সালে। 62 শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন যেটা হয়েছিল, এবং সেটাই ছিল সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রবল প্রতিবাদ। এবং আমি মাঝে মধ্যে আমার ছেলে মেয়েদের বলি যে ওই যে মিছিলে হাঁটা শুরু করেছি, আজকে এত বছর পরেও কিন্তু এখনও মিছিলে হাঁটছি। ওইদিকে 38, এদিকে 19, প্রায় 57 বছর নাকি 47 বছর, 57 বছর ধরে আপনি মিছিলে হাঁটছেন। তো এটা আমি গর্ব করেই বলি যে কখনো মিছিলে হেঁটেছি আমাদের অধিকার আদায়ের জন্য, কখনো মিছিলে হেঁটেছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, কিন্তু মিছিলে আছি। স্মৃতি তো অনেক। এই দীর্ঘ সময়ে ছাত্র আন্দোলন, বিশেষ করে আমি 66 সালে যখন ঢাকায় আসি, এসে আমি আইন বিভাগে ভর্তি হয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি থাকতাম ইকবাল হলে, এখন যেটা সার্জেন্ট জহুরুল হক হল। এবং ইকবাল হল ছিল একেবারে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু। এবং সেখানে থাকার ফলে যেটা হয়েছিল যে প্রত্যেকটি আন্দোলনে যেমন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি, তেমনি ইতিহাস কীভাবে নির্মিত হয়, শেখ মুজিবুর রহমান কী করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন এবং জাতির পিতা হলেন, সেটাও চোখের সামনে আমরা দেখলাম। সেটা এই অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা, এবং এগুলো ঠিক বলে প্রকাশ করা। আপনারা তো নাটকও করেছিলেন, তারপর ধরা যাক রবীন্দ্রনাথের গান, অনেক সংস্কৃতির চর্চা, সেই সব কথা মনে আছে আপনার? একটা ঘটনা আমি না বলেই পারি না। সেটা হলো যে 69-এ আমরা বাংলা একাডেমিতে রক্তকরবী করছি, রবীন্দ্রনাথের রক্তকরবী। এবং রবীন্দ্রনাথের নাটক যে খুব সহজবোধ্য তা তো নয়, অনেক প্রতীকী রূপক বিষয় আছে। এবং আমিও অভিনয় করছিলাম একটা ছোট্ট চরিত্রে, হাজার হাজার মানুষ। এবং আমাদের ভয় হলো যে এই নাটকটা দেখে সাধারণ মানুষ হয়তো কিছুই বুঝবে না, তাদের ভালো লাগবে না। কিন্তু শেষ দৃশ্যে যখন গোলাম মুস্তফা, আমাদের দেশের বরেণ্য অভিনেতা, আমাদের খুব শ্রদ্ধার মানুষ, তিনি রাজার অভিনয় করছিলেন, তিনি যখন অন্তরাল থেকে সেই দেয়াল ভেঙে যখন বেরিয়ে এলেন, তখন যে মানুষের মুহুর্মুহ মানে করতালি এবং যে অভিনন্দন, অর্থাৎ এই যে আমরা একটা বাধা অতিক্রম করে ভেঙে বেরিয়ে আসছে রাজা, এই ভাঙনটাই তখন মানুষ কিন্তু অনুভব করেছে, একদম প্রতিটা মুহূর্ত তারা অনুভব করেছে এবং এটার সঙ্গে একাত্ম হয়েছে। এটি আমার কাছে খুব অবাক লেগেছে। যে আমরা বলি অনেক সময় যে সাধারণ মানুষ রবীন্দ্রনাথ বোঝে না, সাধারণ মানুষ সাহিত্য বোঝে না, এটা ঠিক নয়, ঠিকই বোঝে। আমরা হয়তো নিজেদের কারণে আমরা মনে করি যে আমরা বুঝি না। তো এটি একটা আমাদের জন্য অসাধারণ ঘটনা ছিল। সেলিনা হোসেন, সেলিনা আপার সঙ্গে একটু আগে কথা বলছিলাম, তিনি বলেছিলেন যে 1969 সালে তিনিও ঢাকায় ছিলেন এবং তার ভাইয়ের কথা বলছিলেন যে মিছিল থেকে এসে। ওই ঘটনাটা একটু বলবেন সেলিনা আপা? 1969 সালের যে গণ অভ্যুত্থান, একদম সামনে থেকে দেখা,
কখনো মিছিলে গিয়েছি, বেশিরভাগ সময় থাকতে পারিনি, কারণ আমি তখন বাংলা একাডেমিতে চাকরি করছিলাম, আমার বাচ্চা দুটো খুবই ছোট ছিল। তো আমার ভাই আমার বাড়িতেই থাকতো, ও মিছিলে যেত। সন্ধ্যাবেলা মিছিল শেষে যখন ফিরে আসতো, মশাল মিছিলের ছাইগুলো ওর চুলের উপর থাকতো, বাসায় এসে সেগুলো ঝাড়তো। এমনই ছিল সেই গণ অভ্যুত্থানের সময়টা। 1969 সালের এখানে একটা কথা বলি, সেটা হলো যে 1969-এ আসাদ শহীদ হলেন। তো আসাদ ঢাকায় রাজনীতি করতেন না, উনি আসলে কৃষক নরসিংদীতে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, নরসিংদীতে, কিন্তু ওই সময় ঢাকায় ছিলেন এবং তখন উনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ঘটনাটা ঘটেছিল এখন যেটা মেডিকেল কলেজের মূল যে প্রবেশদ্বার, ওই পাশে এখন এমার্জেন্সি হয়েছে তার সামনে, আর আমি ছিলাম শহীদ মিনারের এখানে। তখন মেডিকেল কলেজে ঢোকার গেটটা ছিল শহীদ মিনারের পাশের গেটটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন তো ওগুলি ছিল নাকি? ওটা ছিল সায়েন্স অ্যানেক্স। সায়েন্স অ্যানেক্সটা ওখানে ছিল, আমাদের ল ক্লাসও ওখানে হতো, ওখানে স্ট্যাটিস্টিক্সের ক্লাস হতো। তো আমি ছাত্র মহলে আমি বেশি পরিচিত ছিলাম। আসাদ নামটা শোনার পরে সবাই ভেবেছিল যে আমি আসাদুজ্জামান নূর মারা গেছেন। এবং শুধু তাই নয়, আমার বাড়ি যেখানে নীলফামারীতে, সেখানে সমস্ত স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা বেরিয়ে এসে রাস্তায় মিছিল, মানে সে অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। তো যাই হোক, পরবর্তীতে তো দেখা গেল যে আমাদের আর এক আসাদ সেখানে শহীদ হয়েছেন। সেটি আমার একদম সামনে থেকে দেখা একটা অভিজ্ঞতা। 69 সালে বঙ্গবন্ধুর মুক্তির পরে যখন রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়, ওই ছিলাম সবাই ছিলেন আপনি? অবশ্যই ছিলাম, আমি সেটাতেও ছিলাম, আমি 7ই মার্চেও ছিলাম। তাহলে আমরা 69 সালে আমি আমার স্মৃতি থেকে একটা বলি, যে যেদিন সার্জেন্ট জহুরুল হককে মারা হলো, সেই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোচ্ছি, আমার কোলে আমার শিশু। মিছিল দুই পাশে, আমি রিকশায় করে যাচ্ছি, আমার সঙ্গে আছে, কিন্তু সার্জেন্ট জহুরুল হক নেই। এই কথাটি, যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের হইচই চিৎকার, সব কিছুর ভেতর দিয়ে চলে যাওয়া একটি শিশুকে কোলে নিয়ে, এই ছিল আমার স্মৃতি। 1969 সালটা একটা আশ্চর্য সাল গেছে, যখন বাংলাদেশের প্রতিটি রাজপথেই মিছিল হয়ে গেছিল, এত বড় আন্দোলন। এবং তখন যে হরতাল যেটা হতো, সেই হরতালে তো মানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, রিক্সা তো নয়ই, সাইকেল পর্যন্ত বেরোতো না। এবং কাঁচা বাজার যেগুলো, এখন তো সব কাঁচা বাজার দেখি আমরা যে বিভিন্ন সময় আন্দোলন হলে খোলা থাকে, কোনো কোথাও একটা মাছি বসতো না। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কারণ সেটা ছিল মানুষের প্রাণের দাবি। এরপরে 1971 সালের মার্চে বাংলাদেশের মানুষ অসহযোগ আন্দোলনে একটা খুবই বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ আন্দোলন করেছিলেন, এবং এটা আমি তো মনে করি বঙ্গবন্ধু কিছুটা নন ভায়োলেন্টই ছিলেন। আমরা তো আগে আক্রমণ করি, তো শুরু থেকে কিন্তু আগাগোড়াই নন ভায়োলেন্ট ছিলেন। কিছু কিছু ভায়োলেন্স যে হয়েছিল সেগুলোর উনি কিন্তু বিরুদ্ধে 7ই মার্চের ভাষণে তিনি সেটা তো বললেন, যে এই বাংলার হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি সবাইকে রক্ষার দায়িত্ব আমাদের, আমাদের জন্য বদনাম না হয়, সেটাও তিনি বলেছেন। তো মার্চের কোনো স্মৃতি সেলিনা আপা? মার্চের আমি স্মৃতি আমি আগেরটা একটু বলি, যে অসহযোগ আন্দোলনের আগেই ফেব্রুয়ারির 15 তারিখে বঙ্গবন্ধু বাংলা একাডেমিতে এসেছিলেন। তখন আমি বাংলা একাডেমিতে কাজে যোগদান করেছি, রমনার ইয়েতে, ওখানে যে একটা বটগাছ আছে বটমূলে, সেইখানে অনুষ্ঠানটা হচ্ছিল। তো এক সময় এসে কেউ একজন বঙ্গবন্ধুর কানে কানে কী যেন বললেন, সেটি ছিল 71 সালের 15ই ফেব্রুয়ারি, যেদিন কথা ছিল ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এবং বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক হবে। কানে কানে এসে বলেছিলেন যে ভুট্টো বৈঠকটা আর করবে না। তখন সেটা নিয়ে তিনি খুব ক্রুদ্ধ হলেন, উত্তেজিত হলেন, কিন্তু মাইকে কিছু বলেননি। শত শত লোক সামনে দর্শক সারিতে। তিনি তখন আমাদের একজন অত্যন্ত প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন হুসনা বানু খানম, তাকে মঞ্চে ডাকলেন এবং বললেন একটি গান গাইতে। তখন ওই গানটি গাওয়া হয়েছিল, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এইভাবে বাণী এবং সুর কিভাবে মানুষের আবেগকে একদম করেছিল। বঙ্গবন্ধুর এই দিকটা আমার কাছে একটা অসাধারণ জায়গা মনে হয়, যে সংস্কৃতির সঙ্গে রাজনৈতিক চেতনাবোধের জায়গাটাকে তিনি এত চমৎকারভাবে মিলিয়েছিলেন, মানুষের আবেগকে প্রসারিত করেছিলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন, অধিকারের জায়গায় কথা বলেছিলেন এই গান এবং বাণীর মাঝখান দিয়ে। এই জায়গাটা সেই দিন ওইভাবে দেখা আমার স্মৃতির একটি বড় সঞ্চয়।
তারপরে আমি 7ই মার্চে রমনা রেসকোর্সে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে গিয়েছিলাম। দুটো অভিজ্ঞতা এমন ছিল, তখন সর্দার ফজলুল করিম বাংলা একাডেমিতে চাকরি করতেন, তিনি ওই ভাষণ শুনতে তিনিও গিয়েছিলেন। পরে তার স্মৃতি থেকে তিনি এভাবে বলেছেন যে আমি তো একটু ছোটোখাটো মানুষ, কিন্তু ওই ভাষণ শুনে আমি খুব মনে হচ্ছিল আমার মাথা আকাশ সমান উঁচু হয়ে যাচ্ছে। তখন পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার উড়ে এসেছিল রেসকোর্স ময়দানের উপরে। বলে যে সেটা দেখে আমি একটুও ভয় পাইনি, সেই ভাষণ আমাকে একজন সাহসী মানুষ করে তুলেছিল। আমার মনে হয়েছিল পাকিস্তানের হেলিকপ্টার দেখে আমার পালাতে হবে না, আমি এখন একজন সাহসী মানুষ। আর একটি অভিজ্ঞতা, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের একজন প্রাজ্ঞ মনীষী, তার এই অনুভূতি, এই স্মৃতি। তারপরে একটু ভিড় কমে গেলে আমরা যখন এদিক থেকে বাংলা একাডেমিতে যাওয়ার জন্য মাঠ পেরিয়ে আসছি, তখন একজন বাদামওয়ালা আমাকে বলছে যে আপা একটু বাদাম কিনেন, বাদাম কিনেন। তো আমি 2 আনা 4 আনা এরকম একটু বাদাম কিনলাম। বাদামটা যখন আমার হাতে দিচ্ছে, লোকটা চিৎকার করে বলছে মুইছা গেছে, মুইছা গেছে পূর্ব পাকিস্তান। সেদিন কিন্তু বঙ্গবন্ধু তার ভাষণে একবারও পূর্ব পাকিস্তান উচ্চারণ করেননি, বলেননি। তিনি বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ বলে বারবার দেশকে সম্বোধন করেছেন। এই যে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন তৃণমূলের মানুষ, সব মিলিয়ে তাদের আবেগকে মথিত করেছিল সেই ভাষণ, এটা আমার স্মৃতির একটি বড় সঞ্চয়। একদম ঠিক কথা আর কি। আসলে ওই 7ই মার্চের যে সমাবেশ, মহাসমাবেশ, এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর তখন তো ঢাকা শহরে মানে মিছিল কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে, কোনটা যাচ্ছে, এটার মানে কোনো কিছু নির্ধারণ করা সম্ভব ছিল না। সারা শহর তখন মানে মিছিলের শহর, অথচ তখন ঢাকায় লোক খুব সামান্যই ছিল, লোক সংখ্যা, কিন্তু এত মানুষ কোথা থেকে আসতো। এমনকি 52 সালেও মিছিলগুলি কত বড় হতো, বা 52 সালে যখন গুলি হলো তার প্রতিবাদে ভাসানীর নেতৃত্বে যে মিছিলটা হয়েছিল সেটাও অনেক বড় হয়েছিল। সাধারণ মানুষের অংশগ্রহণ, এটাই ছিল মূল বিষয়। আদমজি থেকে শ্রমিক চলে আসছে, সেই কত দূরে হেঁটে চলে আসছে আদমজি থেকে, এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই আসছে, নারী পুরুষ নির্বিশেষে। এবং 52 সালের মিছিলেও তো আমরা নারীদেরকে থেকে আসছে, তেজগাঁ থেকে আসছে, ছাত্র, শিক্ষক, মানে শ্রমিক, সরকারি কর্মকর্তা, ঘরে কেউ থাকতো না আর কি। আচ্ছা, বাংলা একাডেমিতে আপনি যখন ছিলেন ওই সময় তো আমরা একটু ছবিতে দেখতে পাই শিল্পীরা, আমাদের যারা ছবি আঁকেন তারাও একটা মিছিল নিয়ে বেরিয়েছিলেন, তারপর আমাদের কবি সাহিত্যিকদেরকে মিছিলে দেখতে পাই। ওই বিষয়টা কি আপনাদের মনে আছে? আমার তো অনেকটাই মনে আছে যে যেমন আমাদের বেগম সুফিয়া কামাল ছিলেন, ওনার নেতৃত্বে শিল্পী সাহিত্যিকদের একটা বেরিয়েছিল। তারপরে কামরুল হাসান, কামরুল ভাই, ওনাদের নেতৃত্বে চারুশিল্পীদের একটা আলাদা করে বেরোলো এরকম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যে কথাটা মানে খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই যে আমাদের সেই সময়কার শিক্ষকরা কিন্তু কথায় কথায় মিছিলে যেতেন না, কিন্তু আমরা সবসময় জানি যে তারা আমাদের সঙ্গে আছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন, এটা করো ওটা করো, সবসময় আছেন। কিন্তু একটা সময় কিন্তু তারাও পথে নেমেছেন, কেউ ঘরে কেউ আর বসে থাকেন। কেউ অধ্যাপক শহীদ মুনীর চৌধুরী, তিনিও কিন্তু রেসকোর্স ভাষণ শোনার জন্য ওই দিন ওখানে ছিলেন রেসকোর্স মাঠে। এরপরে তো 25শে মার্চে সেই কালো রাত এলো, এরকম ঘুমন্ত বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানি সেনাবাহিনী যে হামলা করেছে, আমাদের রাজারবাগ পুলিশ লাইনে, ইপিআরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, বস্তিতে, যে বর্ণনা আমরা পাই যে পুলিশ স্টেশনে পুলিশরা ওই তার টেবিলেই মরে পড়ে আছে, দেয়ালে তাদের লাশ, গুলিবিদ্ধ লাশ ঝুলে আছে, বা বুড়িগঙ্গা নদী লাশে ভরে গেছে। তা আমি একটু আগে সেলিনা আপার সঙ্গে কথা বলার সময় জানতে পারলাম যে সেলিনা আপা 27শে মার্চ কারফিউ প্রত্যাহারের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন, ওইটা যদি একটু সেলিনা আপা বলেন। একটু আগে নূর ভাই যেটা বললেন যে ইকবাল হল তখন ছিল ছাত্রদের আন্দোলনের একটা কেন্দ্র। সারা রাত গুলি শব্দ, তারপর 2 দিন ধরে আকাশে আগুন এবং ধোঁয়া দেখে দেখে মনে হচ্ছিল কি জানি কত মানুষ মেরে ফেলেছে ওরা আমাদের। তো আমি 27শে মার্চে খুব আবেগতাড়িত হয়ে বেরিয়ে গিয়েছিলাম যে ইকবাল হল দেখবো, আমাদের কত ছাত্ররা ওখানে মরে গেছে নাকি কি হয়েছে। তো রাস্তা দিয়ে বেরিয়ে এলিফ্যান্ট রোড থেকে যেতে যেতে দেখলাম নিউ মার্কেটে
তরকারির ঝুড়ির উপর উপুড় হয়ে পড়ে আছে মানুষ, পিঠে গুলি, মুখ থুবড়ে পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। তারপরে ইকবাল হলে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা দেখতে পেলাম যে লাশ যে টেনে নামিয়েছে সেই রকম একটা ইয়ে। কিন্তু যত ভয় ছিল, আশঙ্কা ছিল আমাদের যে কত লাশ না জানি দেখব, তো সেই পরিমাণ আমরা দেখিনি। তাতে আমাদের মনে হয়েছে, আশ্বস্ত হয়েছে এটা ভেবে যে ছেলেরা একটু সময় মতো সরে যেতে পেরেছে। তারপরে বারান্দার সামনে বাম দিকে একটা রুম ছিল, সেই রুমের দরজার গায়ে লেখা ছিল জাফর চট্টগ্রাম। এই যে জাফর চট্টগ্রাম ঘরটা রক্ত ভরে আছে, সিঁড়ি দিয়ে লাশটা নামিয়েছে, রক্ত ভরা লাশ। আর প্রতিটি ঘরে এমনকি কোরআন শরীফ পর্যন্ত ছিঁড়ে টুকরো টুকরো করে এইদিকে মেঝেতে এখানে ওখানে কাপড় চোপড় এটা ওটা সব সহ। একটি ধর্মীয় গ্রন্থটাকে ওরা রেহাই দেয়নি। কিসের মুসলমান, আমি এটাও ভেবেছি। তারপরে সিঁড়ি দিয়ে উঠে যখন পানির ট্যাঙ্ক ছিল সেখানে দেখলাম একজন লোক মরে পড়ে আছে, তার দুই হাতটা দুই দিকে প্রসারিত, এবং দুটো শিশু, তিনজনেই মৃত। শিশুগুলোর নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, এটা আছে। আমি পরে জেনেছিলাম সেই লোকটি ছিল ওই হলের বাবুর্চি, রান্না বান্না করতো। তো এইসব দেখে যখন ফিরে আসব, খুব কম লাশ দেখে একটু কিছুটা মনের ইয়েটা দূর হয়েছে। গেটে দেখা হলো শহীদুল্লাহ কায়সারের সঙ্গে। তিনি একটা জিপ গাড়ি নিয়ে দুজন বিদেশি সাংবাদিক নিয়ে ঢাকা শহরে কি হয়েছে সেটা দেখাচ্ছেন। আমাকে দেখেই বকা দিলেন, যান বাড়ি যান, কেন বেরিয়েছেন, এইভাবে বকে টুকে দিল। তো আমি তো ওই বকা শোনার জন্য আর ইয়ে করি নাই। ওখান থেকে গেলাম শহীদ মিনারে। শহীদ মিনার কীভাবে ভেঙেছে সেটা দেখে বাংলা একাডেমিতে গেলাম। বর্ধমান ভবনের যেই অংশটায় সর্দার ফজলুল করিমের টেবিল ছিল দরজার পাশে, সেই অংশটাকেই গোলা শেল মেরে ভেঙে ফেলা হয়েছে। তারপরে রমনার কালী মন্দির দেখলাম, সেটাও ভেঙে ফেলা হয়েছে। এসব অনেক কিছু দেখে শহরে প্রায় দুপুরের দিকে বাড়ি ফিরলাম। তখন মনে হলো যে যুদ্ধ আমাদের সামনে, মুক্তির যুদ্ধ, এই যুদ্ধ আমাদের জয়ী হতেই হবে। আমি 7ই মার্চের সভায় ছিলাম, এবং ওই দিন রাতেই আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয় দলের পক্ষ থেকে যে যার এলাকায় গিয়ে সংগঠিত করার জন্য। ফলে আমি 8 তারিখে ঢাকা ছেড়ে চলে যাই। ফলে 25শে মার্চের ঘটনা ঢাকারটা আমি জানি না। এমনকি 25শে মার্চে কী হয়েছিল আমরা কয়েকদিন পর্যন্ত আমরা কোনো কিছুই জানতাম না, কারণ রেডিওতে কিছু পাওয়া যেত না, পত্রপত্রিকা যেত না। মানুষ যারা ঢাকা থেকে ফেরত গেছেন তাদের কাছ থেকে পরে আমরা শুনতে পেরেছি। কিন্তু যেটা হয়েছে যে ওখানে আমরা এই একটা জিনিস এখানে আমি বলতে চাই খুব স্পষ্ট করে, যে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছে বিগত বছরগুলোতে 75-এর পরে, বঙ্গবন্ধুকে হত্যার পরে। সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা নিয়ে, স্বাধীনতার ঘোষক। এখানে একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো যে দেখেন, কালুরঘাট থেকে ঘোষণা হয়েছে 27 তারিখে। তার আগে আমাদের আওয়ামী লীগের নেতারা তারা বিভিন্ন সময় ঘোষণাটি পাঠ করেছেন। মেজর জিয়া দিয়েছেন 27 তারিখে, কিন্তু আমরা থানা দখল করেছি 14ই মার্চে। তো এটা কেন করলাম আমরা, কার হুকুমে করলাম? কারণ 7ই মার্চে কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে কি করতে হবে, যার যা কিছু আছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তাই নিয়ে প্রস্তুত, তাই না? তো আমরা কিন্তু সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। আমরা থানা দখল করেছি, সেখানে অবাঙালি পুলিশ যারা ছিল তারা আমাদের হাতে মারা পড়েছে, এবং পাশাপাশি আমাদের বাঙালি পুলিশ এবং আনসার কমান্ডাররা মিলে, যেমন যে আনসার কমান্ডার আমাকে প্রথম রাইফেল চালাতে শিখিয়েছেন, লোকমান হোসেন, মারা গেছেন বছর 4 হলো। তো এরা সবাই মিলে আমাদের যারা তরুণ, যারা যুবক, তাদের প্রশিক্ষণ দিয়েছে, এবং আমরা রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। এবং পরবর্তীতে যখন সীমান্ত থেকে ইপিআর, তখনকার, এখন যেটা বিজিবি, তারা বাঙালিরা যখন তারা মানে বিদ্রোহ করে, তারা যখন যারা পাকিস্তানি ছিল, অবাঙালি ছিল, তাদের কাউকে হত্যা করেছে, কাউকে বন্দি করেছে করে, তারা যখন দুদিক থেকে তারা অগ্রসর হলো সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে, একটা দিনাজপুরের রাস্তায়, একটা দেবীগঞ্জ হয়ে আমাদের শহরে এসে তারা ঘাঁটি করলো। এবং তখন যে আমাদের মধ্যে উৎসাহ, তাদের সেই কিছু অস্ত্রশস্ত্র যেগুলো আমাদের কাছে তখন মনে হয়েছিল যে অত্যাধুনিক, পরে বুঝেছি যে এটা দিয়ে ট্যাঙ্কের সঙ্গে সামনে দাঁড়ানো যায় না, সেগুলো নিয়ে আমরা সোদপুরে যে রাস্তাঘাট কেটে গাছপালা দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আমরা রীতিমতো ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য আমরা
প্রস্তুতি গ্রহণ করে নীলফামারী কতদিন পর্যন্ত শত্রুমুক্ত ছিল? আমরা নীলফামারী ছাড়তে বাধ্য হয়েছি 8ই এপ্রিল, যখন ওরা ট্যাঙ্ক নিয়ে আমাদের শহরের উপরে যখন গোলাবর্ষণ শুরু করলো, তখন আমরা আর থাকতে পারিনি। বাংলাদেশের অনেক অংশই মার্চের এবং এপ্রিল পর্যন্ত শত্রুমুক্ত ছিল। তারপরে আপনি নূর ভাই ভারতে ট্রেনিং নিতে গেলেন কবে? আমরা প্রথমে তো গেলাম, প্রথমে তো খুব এলোমেলো একটা অবস্থা ছিল, এবং এইখানে আমি একটা ঘটনা না বলেই পারছি না, কারণ আমাদের দেশে এই ঘটনাগুলো জানা উচিত। আমরা যে গ্রামটায় গিয়ে আশ্রয় নিলাম, দেওয়ানগঞ্জ বলে একটা গ্রাম, সেখানে হাজার হাজার মানুষ, কোথায় খাবে কোথায় শোবে কিচ্ছু ব্যবস্থা নেই, খোলা আকাশের নিচে পড়ে আছে মানুষ, বাচ্চা কাচ্চা সহ। এরকম একটি সময় আমরা কয়েকজন বন্ধুবান্ধব, আমরা কেউ বামের রাজনীতি করি, কেউ ছাত্রলীগ করি, কিন্তু আমরা সবাই খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একে অন্য মিলে কী করবো না করবো চিন্তা ভাবনা করছি। নেতারাও নেই, কারণ অনেকে কলকাতা চলে গেছেন, খোঁজখবর নিচ্ছেন। এমন সময় খবর পেলাম যে জলপাইগুড়ি ওখান থেকে কাছে, ঘন্টা দেড়েকের রাস্তা। খবর পেলাম যে মশিউর রহমান জাদু মিয়া উনি জলপাইগুড়িতে এসছেন। আমাদের ওই অঞ্চলে নেতা উনি, তার গ্রামের বাড়ি একেবারে সীমান্তের কাছে। আমরা গেলাম তার সঙ্গে দেখা করতে। তো আমাদের পরিচয় দিলাম, চিনলেন। বললাম যে উনি একজন কংগ্রেস নেতার বাড়িতে দেখলাম খুব আরাম, মানে একটা বড় কোল বালিশের উপরে হেলান দিয়ে, ওই সময়কার জাজ ইয়ে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, তোমাদের তো এই সমস্যা, খাওয়া দাওয়া নেই, আচ্ছা আমি বাড়ি যাচ্ছি। বাড়ি মানে একদম সীমান্তে ওনার বাড়ি, ডিমলা উপজেলার খগাখুড়ি বাড়িতে। গিয়ে তোমাদের জন্য আমি গরুর গাড়িতে কিছু চাল ডাল পাঠিয়ে দিচ্ছি, তোমরা থাকো, তারপর ফিরে এসে আমাদের ব্যবস্থা করবো। তো আমরা তো সেই অপেক্ষা রয়ে গেলাম, কিন্তু ওই গরুর গাড়ি চাল ডাল নিয়ে আর কোনো দিন যায়নি। আমরা কয়েকদিন পরে খবর পেলাম যে উনি রংপুরে জনসভা করেছেন পাকিস্তানের পক্ষে। মশিউর রহমান জাদু মিয়া সবসময় এরকম ছিল, এবং পুরোটা 9 মাস বই দুটাতে তার প্রকৃত পরিচয় পাই, আমার বইগুলিতে ওইটা পাবেন। পুরো 9 মাস উনি কিন্তু থাকলেন এখানে। এবং আমার খুবই দুঃখ লাগে যখন দেখি যে আমার শহরে একটি কলেজ করা হলো তার নামে, মশিউর রহমান কলেজ। এটা আমাকে খুব ব্যথিত করে, এবং আমি এখন উদ্যোগ নিয়েছি নামটা পরিবর্তন করার। কারণ একজন স্বাধীনতা বিরোধীর নামে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। 71 সালের কোনো স্মৃতি কি সেলিনা আপার আছে যেটা এখন বলা যায়? স্মৃতি মানে এই যে এইসব দেখা, এটা। আর বাংলা একাডেমিতে আমাদের চোখের সামনে থেকে সর্দার ফজলুল করিমকে প্লেন পোশাকে নিয়ে গিয়েছিল তখনকার এরা, সেটা একটা দিক। তো আমার পরে মনে হতো যে ওনাকে ওইভাবে উঠিয়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল বলে তিনি 14 বেঁচে গিয়েছেন। আর একটা সবচেয়ে বড় স্মৃতি আছে যে ওখানে সায়েন্স ল্যাবরেটরির 2 জন বিজ্ঞানী যারা ছিলেন, একজন সিদ্দিক সাহেব আর একজন আমিনুদ্দিন, তাদেরকে কিভাবে নিয়ে গেছে আমি দূর থেকে দেখেছি। ওই ইপিআরটিসি বাস, যেটা লাল সবুজ রঙের, এখন যেটা বিআরটিসি, তো সে ওখানে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমি নীলফামারী কলেজের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমার চেয়ে বয়সে একটু বড় ছিলেন। উনি একসময় এয়ারফোর্সে ছিলেন, কিন্তু চলে এসেছিলেন। তো খুব দীর্ঘ ব্যক্তি, দেখতে সুদর্শন ছিলেন, গান গাইতেন খুব ভালো। নির্বাচনে হেরে গেলেও আমার সঙ্গে তার সবসময় ছিল। সেই মানুষটি যে কোনো কারণেই হোক, তার পারিবারিক কারণে বিশেষ করে, কারণ তার পরিবারে তার একজন মামা কাউন্সিল মুসলিম লীগের নেতা ছিলেন আমাদের এলাকায়, লেবু মিয়া নামে তাকে সবাই চেনে। তা তিনি আশ্বাস দিয়েছিলেন যে তুমি আর সীমান্তে অতিক্রম। আমরা খুব চেষ্টা করেছিলাম তাকে নিয়ে যেতে। তাকে হাত বেঁধে, চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। আরও অনেকেই হত্যা করা হয়, অনেক ঘটনাই আছে আমাদের এই ছোট্ট শহরটাতে। কিন্তু এইটা আমি ভুলতে পারি না এই জন্য যে তার সঙ্গে আমার যে ব্যক্তিগত অন্তরঙ্গতা ছিল, সেইটা আমি মানে কিছুতেই বলতে পারি না। আর 71-এর মুক্তিযুদ্ধের কথা যদি বলেন তাহলে বলবো যে আমাদের দেশের সাধারণ মানুষ যে কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, এবং যে কারণে আমরা বলতে ইচ্ছা করে যে 71-এ বাংলাদেশের সব মানুষই মুক্তিযোদ্ধা ছিলেন। একটা ঘটনা বলি, একটা গ্রামের ঘটনা। মানে যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমরা একটা ব্রিজ অপারেশন উড়িয়ে দেওয়ার কথা, তিনি রাতে রাস্তা ভুল করেছেন।
ভুল করে যখন একেবারে মানে ভোর হয়ে আমরা কিন্তু পৌঁছাতে পারছি না ওখানে, ভোর হবে এরকম সময় বোঝা গেল যে আমরা একটা ভুল জায়গায় এসেছি। তো ভাগ্যিস আমাদের মধ্যে একজন ছিলেন যিনি বললেন যে আমার একটা বাড়ি আছে এখানে চেনা। তাহলে যে আমরা বললাম যে ওখানে আশ্রয় নেওয়া ঠিক হবে, বলে না অসুবিধা হবে না। তো যাই হোক একজন গিয়ে আগে খবর টবর নিয়ে এসে তারপরে আমরা গিয়ে ওখানে আশ্রয় নিলাম। যেটা হলো যে আমরা প্রায় 8-9 জন ছিলাম মনে হয়। আমাদের সঙ্গে তো যে অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক ছিলই। যেটা আমাকে খুব মানে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এগুলো বলতে গেলে, যে ওই বাড়ির মানুষগুলো যে ঝুঁকিটা নিল আর কি, চিন্তা করা যায় না। মানে আমরা তো, আমি মাঝে মধ্যে রসিকতা করেও বলি যে আমরা তো অভিনয় করি, কত চরিত্র তৈরি করি না, কিন্তু ওরা যে সারাদিন ধরে যে অভিনয়টা করলেন সেটা একটা দেখার মতো বিষয় ছিল। মানে মনে হয় যেন বাড়িতে নর্মাল রান্নাবান্না হচ্ছে, গরু নিয়ে বাইরে যাচ্ছে, বাচ্চাদের বলে দিয়েছে বাড়ির সামনে খেলাধুলা করো। মানে আমরা বাড়ির ভেতরে এতগুলো মানুষ, আমাদের খাবার পর্যন্ত তৈরি করে দিল। এবং কারো মানে এই মানে যেটা থাকে না একটা অ্যাংজাইটি, একটা ঝুঁকি নিচ্ছে, আর ভয়, ভীতি, উত্তেজনা কোনো কিছুই প্রকাশ করতে দিচ্ছে না। মানে আমি খুব অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়েছি যে কতটা কমিটমেন্ট থাকলে দেশের প্রতি ভালোবাসা থাকলে, অথচ এটা তো গ্রামের একদম সাধারণ নিরক্ষর মানুষ। আমি একটু বলি এদের কথা তো কখনো লেখা হবে না, লিখে ফেললেই হয়। এই যে এত বীর প্রতীক, বীরোত্তম, বীর শ্রেষ্ঠ সবাই তো আছেন, সবাই শ্রদ্ধেয়, সবাই স্মরণীয়, তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে, তাদের অনেক ত্যাগ আছে, সংগ্রাম, তারাও যুদ্ধ করেছেন, কিন্তু এই সাধারণ মানুষগুলোর কথা কিন্তু কোনোদিন উঠে আসবে না। এই জন্যে কথা সাহিত্যিক এবং বিশেষ করে চলচ্চিত্র নির্মাতা তাদের বড় দায়িত্ব সাধারণ মানুষকে উঠে এসেছে, সাধারণ মানুষের অনেক গল্প। আমি খুব পছন্দ করি গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে মাহবুব আলম। মাহবুব কিন্তু আমার রিক্রুট। তাই নাকি? কিন্তু তার বই আপনার কথা লেখে নাই তো? আছে, একটা বুঝি ভূমিকা না কোথাও একটা মনে হয় আছে কথা। আচ্ছা, আমরা একসঙ্গেই ছিলাম একটা ক্যাম্পেই, আমরা হি ওয়াজ মাই রিক্রুট ছিল। এবং এখন আগে এনবিআরে চাকরি করতেন খালিকুজ্জামান রংপুরের, এরা সব আমার রিক্রুট ছিল। আমি বলছিলাম যে হুমায়ুন কবির আমাদের কবি ছিলেন, বরিশালে বাড়ি। তিনি বাংলা একাডেমিতে প্রায় আসতেন এবং আমাকে বলতেন চাঁদা দিবেন মাসে একবার করে। আমরা তখন একটু শীত পড়া শুরু হয়েছে, বলে যে আমাদের শীতের কাপড় লাগবে মুক্তিযোদ্ধাদের জন্য, আমি অনেক কাপড় চোপড় সংগ্রহ করছি, আপনি কিছু সংগ্রহ করে রাখেন, আমি গিয়ে নিয়ে আসবো। তো একদিন তিনি আমার বাড়িতে গিয়েছিলেন, সঙ্গে একটা সুটকেসের মতো ওটার মধ্যে একটা স্টেইন গান ছিল। এবং আমি যখন অনেকগুলো উলের কাপড় বা সোয়েটার এটা ওটা দিলাম, তখন খোলার সময় দেখি যে ওইটা নিয়ে আসছেন। তো বাড়ির সবাই আমাকে একটু বললেন যে কী ব্যাপার, তুমি এরকম নিয়ে আসছে, উনি যদি ধরা পড়তেন তাহলে তো এই পুরো এলাকায় উড়িয়ে দিত ওরা। তো এরকম স্মৃতিও আছে যে আমাদের যে আবেগের জায়গাগুলো থেকে আমরা কখনো আমরা ইয়ে করি না। যেমন আমি বলি যে আব্দুস সামাদ সাহেবের ভাইয়ের ছেলে সামাদ, আব্দুস সামাদ, যে শহীদ সামাদ, আশফাকুস সামাদ, ও তো আমাদের সমসাময়িক এবং আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্সের ট্রাউজার পরা একটা বিরল ব্যাপার ছিল আর কি। জিন্সের ট্রাউজার পরা, লাল শার্ট, গলা একটা স্কার্ফ, এবং সারাদিন টিএসসিতে বসে আড্ডা মারছে, তাস খেলছে। এই আন্দোলন সংগ্রামের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা মাঝে মধ্যে গিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা নিতাম, এই টাকা দেই, চলো আমাদের সঙ্গে মিশে, না না তোরা যা, আমাকে এই সময় টানাটানি করিস না, এরকম। ও কখনোই যায় কোনো আন্দোলনে যেত না, কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। অথচ যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, ও আমাদের চাইতে সবার আগে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিল, এবং শুধু তাই না, সে সম্মুখ যুদ্ধে শহীদ হলো। এগুলো অসাধারণ সব ঘটনা। মা বই এটার বর্ণনা একটু আছে। এই সেলিনা আপা, একটু আমাদের নারীদের, তারা তো কেউ কেউ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, কেউ হাসপাতালে ছিলেন, কিন্তু প্রতিটি নারী, যেমন আপনি বলছেন যে কাপড় চোপড় জোগাড় করে দেওয়া থেকে শুরু করে আমাদের মুক্তিযোদ্ধাদের মারা, বোনরা বা পরিবারগুলো, ওই যে নূর ভাই যে গল্পটা করলেন না, যে এক মুক্তিযোদ্ধারা গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, ভোর হয়ে আসছে, সারাদিন থাকলেন, ওই বাড়ির মহিলাদেরকেও কিন্তু ওই ভূমিকাটা পালন করতে হচ্ছে, খাওয়ানো থেকে শুরু করে ওই শিশুদেরকে পর্যন্ত অভিনয়টা শিখিয়ে দেওয়া, তাই না? তো সেই সব কথা একটু নারীদের ভূমিকার বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটা তো ঠিক আমার ওই অভিজ্ঞতার বাইরে। আমি একটু, আমার হাজব্যান্ড আনোয়ার হোসেন খান, ও তো 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে, দুটো অভিজ্ঞতা সে প্রায় খুব বলে। একটি হলো যে একবার তারা
ওই ধান ক্ষেত পাট ক্ষেত দিয়ে একটা কোনো একটা কাছাকাছি জায়গায় অপারেশন করে হয়তো রাত হয়ে গেছে, কোনো বাড়িতে গিয়ে ঢুকলো, একটু খেতে হবে, বলে যে একবার এরকম আমরা গিয়েছি, আমরা কয়েকজন ছিলাম, তখন তো টিউবওয়েলও খুব একটা ছিল না, বলে আমাদেরকে পায়ে কাদা দেখে সব গিয়ে দৌড় দিয়ে গিয়ে পুকুর থেকে পানি এনে নিজেদের হাত দিয়ে ঘষে ঘষে পা ধুয়ে দিয়েছে, একজন গিয়ে রান্না শুরু করেছে, ডিম ভাজি হয়েছে, যা কিছু হয় অল্প সময়ের মধ্যে, ভাত, ডিম ভাজি, ডাল, এরকম। তারপরে খাইয়ে দাইয়ে বলেছিল আপনারা একটু ঘুমান, আমরা এই সামনে বসে থাকবো, যদি রাজাকাররা কেউ কখনো খোঁজ নেয় বা আসে, পিছনের দরজাটা খুলে রাখলাম, সুপারি বাগানের ভেতর দিয়ে বেরিয়ে যান। এইভাবে নারী তার জায়গাটা দেখেছে। আবার আরেকটি ওর ঘটনাটা, সেটা আমার কাছে খুব অদ্ভুত লাগে এবং আমি একটা গল্প লিখবো এটা দিয়ে। সেটা হলো যে একজন শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, তাকে নিজে বাড়িতে মেয়েদের নিয়ে আসতো, নিজে তো নির্যাতন করতোই, আবার পাক বাহিনীর ক্যাম্পে দিয়ে আসতো। তারপরে স্বাধীনতার পরে ওরা যখন ঢুকলো, তখন ওই লোকের আত্মীয় স্বজন সবাই বলল যে তোমরা যাও একটু মুক্তিযোদ্ধাদের কাছে একটু করো, তুমি গিয়ে বললে জীবনটা রক্ষা করবে, ওরা তো ধরে নিয়ে গেছে। তখন সেই মহিলা বলেছিল, আমার চোখের সামনে আমি যা দেখেছি, আমি তার জীবন ভিক্ষা চাইতে পারবো না। এই অমিত শক্তি ছিল নারীর মধ্যে, এবং যুদ্ধের প্রতিটি ব্যাপারে তাদের সহযোগিতা, কারণ পুরুষরা তো যুদ্ধে গেছে, মুক্তিযোদ্ধাদের রক্ষণাবেক্ষণ, তারপরে সমাজ কাঠামোটা ধরে রাখা, বয়সীদের যত্ন করা, শিশুদের জন্য কাজ করা, সব কিছু, এই যে ধান চাল পাট হাঁস মুরগি সব মিলিয়ে সংসারটাকে টিকিয়ে রাখা এবং স্বাধীনতা পরবর্তী সময়কে একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্যে রাখা, এই অবদানটা নারীর যুদ্ধকালীন সময়ে একটা সবচেয়ে বড় অবদান। আর অনেকে বলে যে এই মা বোনের ইজ্জতের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে, আমি এটাকে বলি যে এটা যুদ্ধ কৌশল। একটি পরিবারের মেয়েকে নির্যাতন করলে, শত্রুপক্ষ যদি সেই কাজটি করে, পরিবারের বাবা মা আত্মীয় স্বজন সবাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। তো সুতরাং এই জায়গাগুলোকে নারীর সম্ভ্রমের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে এভাবে বলা দরকার নেই, বরঞ্চ নারী তার সর্বাত্মক শক্তি দিয়ে যুদ্ধের নেপথ্য ভূমিকা পালন করেছে। যাদের বাড়িতে পুরুষরা যুদ্ধে গেছে, কিন্তু সে যে সমাজ কাঠামোটা ধরে রেখেছে, এই বড় অবদানটি আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি বড় দিক। বঙ্গবন্ধু তার শাসনামলে যে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দিয়েছে, আমার কাছে আছে কপি, আমি সেখানে লেখা আছে দেশ রক্ষা বিভাগ, তারপরে নিচে লেখা আছে যার নামে হয়েছে তার নাম, বাবার নাম, তারপরে লেখা আছে বীর / দিয়ে বীরাঙ্গনা সৈনিক। ছেলের সার্টিফিকেটে বীরটা রাখা আছে, মেয়েদের সার্টিফিকেট যখন দেওয়া হয়েছে বীরাঙ্গনাটা রাখা আছে, অন্যটা কেটে দিয়ে। তিনি সৈনিক হিসাবে উল্লেখ করেছেন, তিনি কিন্তু এইভাবে দেখেননি। এটা আমাদের একটি সবচেয়ে বড় দিক, যে নারীর মর্যাদাটাকে তিনি কত বড় ভাবে দেখেছেন। বঙ্গবন্ধুর প্রসঙ্গে এখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা বড় ভূমিকা ছিল, মানে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে এবং সাধারণ মানুষদেরও মনোবল ধরে রাখার জন্য। কারণ আমি তখন আমার ক্লাস 1-এ ভর্তি হয়েছি, ক্লাস তো হলো না, আমরা রাত্রেবেলা শুনতাম যে গ্রামের মধ্যে, সেটা আমার মনে আছে। এবং ওই সময়ে এই যে বজ্রকণ্ঠ, বঙ্গবন্ধুর ভাষণটা প্রতিদিন বাজানো হতো, বঙ্গবন্ধুর কণ্ঠস্বর। অনেক সময় দেখা গেছে যে মুক্তিযোদ্ধারা অপারেশনে যাবে, তো বলছে যে একটু পরে যাই, এই 10 মিনিট পরে যাই, কেন? ওই বজ্রকণ্ঠটা শুনে তারপরে যাবে। একই ভাষণ কিন্তু পুরনো হয় না। আমি তো এখনো যখন যেখানে বাজে, বঙ্গবন্ধু সশরীরে উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু তার প্রবল উপস্থিতি এটা প্রত্যেকটি মানুষ উপলব্ধি করত। তারপরে এটাও একটু অভিজ্ঞতার মধ্যে আছে যে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে আছে, তিনি যেন ঠিক মতো ফিরে আসতে পারেন, তার জন্য মানে নামাজ পড়া, নফল নামাজ পড়া, তার জন্য দোয়া করা, রোজা রাখা, এসবও করেছে। মানে বিশেষ করে নারীরা বেশি করেছে। এরকম কয়েকজনের সঙ্গে আমারও পরিচয় হয়েছে যে উনি যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন, আমরা সেই দোয়াটা করি। এমনি নূর ভাই, আপনি অস্ত্র হাতে যুদ্ধ করলেন, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কলকাতা এইসবের সঙ্গে যুক্ত হন নাই? আমার তো একদম 6 নম্বর সেক্টরে, একদম উত্তরবঙ্গে, উত্তরে একদম। ফলে আমার কলকাতা, আমি একবার শুধু 2 দিনের জন্য কলকাতা গিয়েছিলাম একটা মিটিংয়ে, আমাদের কিছু ব্রিফিং ছিল, সেটার জন্য 2 দিন গিয়েছিলাম। এই আমার, আর এছাড়া আমার কলকাতায় যাওয়া হয়নি। আপনি স্বাধীন বাংলাদেশে ফিরে এলেন কবে?
আমরা এলাম 14ই ডিসেম্বর। ও আপনি এই মিত্রবাহিনীর সঙ্গে একসঙ্গে ঢুকেছেন? আমরা একসঙ্গে ঢুকেছি। আমরা একটু মানে একদম আমরা শহরে ঢুকেছি 14ই ডিসেম্বরে, কিন্তু স্বাধীন মানে বাংলাদেশে ঢুকেছি আরও 2 দিন আগে, 12ই ডিসেম্বরে। ওইটা আপনি কি রৌমারী এলাকায় ছিলেন? না, এটা হলো কোচবিহার, দিনাজপুর দিয়ে এলেন। মাহবুব আলমের বই ওই আসার বর্ণনাটা আছে। আচ্ছা, এখন আমি সেলিনা আপার তো যেহেতু ঢাকায় ছিলেন 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর স্বাধীনতার পরে আমাদের বুদ্ধিজীবীদেরকে আমরা যে হারালাম, ওই অংশের কোনো কথা কি আপনার মনে পড়ে? সেটা ওই যে দুইজনকে আমি দেখলাম নিয়ে যেতে, সেটাই ছিল একটা প্রধান দিক আর কি। আপনি 16ই ডিসেম্বরে তো আপনি ঢাকায়? হ্যাঁ। তারপর যখন জানা গেল যে আমাদের বৌদ্ধভূমিতে আমাদের গিয়েছিলাম, রায়ের বাজার বৌদ্ধভূমিতে গিয়েছিলাম। মিরপুরটা তখন জানতে পারিনি, পরে জেনেছি, কিন্তু তখন আর যেতে পারিনি। সেলিনা পারভীনের স্মৃতি আছে আমার কাছে, তার সঙ্গে পরিচয়। তারপর তখন একটা সাপ্তাহিক পত্রিকা ছিল ললনা, ললনা পত্রিকার সম্পাদক ছিল আক্তার সাহেব, তাকে তো নিয়ে গিয়ে মেরে ফেলেছে। তো এই সব কিছুই আসলে দেখা, এবং কি বলবো আর, বদ্ধভূমি দেখাটা, বদ্ধভূমি দেখাটা সেলিনা পারভীনকে যে দেখার দুর্ভাগ্য হয়নি, দুর্ভাগ্যই বলবো। কারণ আমি ঢাকায় ফিরেছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তখন ঢাকায় আসা কঠিন ছিল, রেল বন্ধ, বাস বন্ধ। আমরা একটা মাইক্রোবাস জোগাড় করে, অনেক মাইক্রোবাসটা, তাই সেটা আবার আমার মা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, তাদের একটা মাইক্রোবাস ছিল, সেটা গোপনে বার করে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তখন কোন রাস্তাটা দিয়ে আসতো? সৈয়দপুর, রংপুর, বগুড়া, তারপরে বাগাবাড়ি, নগরবাড়ি ফেরি পার হতে হতো। 2টো ফেরি, 3টে ফেরি? একটাই, ওই যে বাগাবাড়িতে একটা ফেরি ছিল, আবার নগরবাড়িতে একটা ফেরি ছিল। ঠিক অত স্পষ্ট এখন মনে নেই, কিন্তু ফেরি পার হতে হয়েছে, এটা ঠিক। আর রাস্তাও আমরা মাঝে মধ্যে এমন হয়েছে যে আমরা গাড়িতে কোদাল রেখেছিলাম। আপনি 16 ডিসেম্বরের ওই মুহূর্তটা আপনার মনে আছে, যখন আপনি শুনলেন যে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছে? ঠিক ওই বিকেলটা? তখন তো আমরা আসলে আমরা তো স্বাধীন হয়ে গেছি আগেই। আপনার আগেই স্বাধীন? আমরা তো 14ই ডিসেম্বরে স্বাধীনতা, আমরা এখনো নীলফামারী মুক্ত দিবস পালন করি 14ই ডিসেম্বরে। কিন্তু অত রেডিও তো ছিল যে রেসকোর্স ময়দানে ওরা খবর আমরা পেয়েছি, সারেন্ডার করলো, এবং তখন তো আমরা ধরেই দিয়েছি অবধারিত যে ওরা এখন যে কোনো দিন আত্মসমর্পণ করবে। আমরা জয়লাভ করে গেছি, এটা সম্পর্কে আমরা আমার যেমন না, আমি বললাম যে আমি তখন 6 বছর। আচ্ছা, 10 আমরা একদম গ্রামে থাকতাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ জেলার দরবস্ত ইউনিয়ন, একদম অজপাড়াগাত। আমরা প্রতিদিন মিছিল করতাম 16 ডিসেম্বরের পরে। এখন আমি এটা মিলাতে পারি, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। ওই গ্রামের মধ্যে হ্যারিকেন নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি তো দূর, মাঝখানে ধরেন নদী, পাথার, গাছপালা, ওইটার ভেতর দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে, আর মিছিল বড় হয়ে যায়, সব বাড়ি থেকে বের হয়ে আসে। তো তখন কত ছোট আমি, মানে 6 বছর বয়স, আমরা এটা করছি। কিন্তু আমার ওই দিনের কথা মনে আছে যে আমার একটা ভাই, ও তখন ক্লাস 4-5-এ পড়ে, সে একটা রেডিও হাতে করে নিয়ে ঘর থেকে দৌড়ে লাফিয়ে বাসাচ্ছে, কি হচ্ছে, বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে, বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে। ওই মুহূর্তটা কিন্তু আমার মনে আছে। আপনাদের এরকম 10ই জানুয়ারি আপনারা যখন শুনলেন যে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে, তিনি লন্ডন যাচ্ছেন, বা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, তারপরে রেসকোর্সে আবার আসলাম আবার তার বক্তব্য শোনার জন্য, এগুলো তো সব চোখের সামনে হয়েছে। তাইলে সেই সময়টায় যে আপনাদের একটা তো মুক্তিযুদ্ধে গেলেন, বাংলাদেশের থেকেও আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করলেন, অনেক বড় স্বপ্ন, অনেক বড়, কিন্তু প্রত্যেকটা যুদ্ধের পরে একটা কিন্তু ক্লান্তি আসে, এবং বলে না বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। আমাদের এখানে তো সব মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধাই মারা গেলেন পরবর্তীকালে। এখন এতদিন পরে এই যে 50 বছর আমরা 2021-এ করবো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী করবো সামনের বছর, কি মনে হয় যে মুক্তিযুদ্ধ, আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ আমাদেরকে অনেক চার্জ, পাওয়ার, এনার্জি দেয়। আমাদের এই সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা যখন, ধরেন মুশফিক যখন মাঠে নামে, একটা অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ডের খেলোয়াড়ের পাশে দাঁড়ায়, এত লম্বার পাশে একটা বাচ্চা ছেলে, কিন্তু আমরা তো টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আমরা তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, পারছি তো, এগুচ্ছি তো, এবং বহু ক্ষেত্রে আমরা ভারতের চাইতে ভালো করছি। আমাদের প্রায় 100 ভাগ মানুষ
স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে, ওদের ক্ষেত্রে এটা 50 ভাগ। আমাদের গড়ায়ু ভারতের চাইতে বেশি, পাকিস্তানের দিক থেকে তো আমরা বহু অংশে ভালো করছি সব দিক থেকে, মাথা উঁচু আয় বেড়ে গেছে আমাদের। ওদের সাংবাদিকই তো বলছে যে ওদের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে যে আপনাকে সুইডেন বানানোর দরকার নেই, আপনাকে পারলে বাংলাদেশ বানিয়ে দেখান, তাই না? তো সেইটা আপনি একটু যদি আসাদুজ্জামান নূর বলেন যে আমাদের স্বাধীনতায় আমরা কি পেলাম, আর কি পাওয়া উচিত, কোন দিকে আমাদের দেশটাকে নিয়ে আসলে হয়েছে কি যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য বলা যেতে পারে 75-এর 15ই আগস্ট। ওই একটি ঘটনা আমাদের বহু বছর পিছিয়ে দিয়েছে। যদি এই ঘটনাটি না ঘটতো তাহলে আমাদের যে অগ্রগতিটা যেটা ঘটছে সব ক্ষেত্রেই, এটা আরও অনেক আগেই ঘটতো। এবং মানুষের ভেতরে যে শক্তিটা, এই শক্তিটাকে ব্যবহার করাটাই তো মূল কাজ। যেমন গ্রামে কি উন্নয়ন কিভাবে হচ্ছে, আপনি বিদ্যুৎ দিয়েছেন, রাস্তা দিয়েছেন, গ্রামে উন্নয়ন হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় যে মঙ্গাটা দূর হলো, সেটাই তো আমি তো মনে করি সেতু, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এসবের কারণে হলো, এবং কৃষিক্ষেত্রে একটা বড় রকম পরিবর্তন এসেছে। তো এই সুযোগগুলো তো এতদিনে, এখন যেগুলো তৈরি হচ্ছে, এটা তো আরও বহু আগে তৈরি হয়ে যেত। তারপরেও আমি মনে করি যে আমাদের দেশের মানুষ, তাদের প্রাণ শক্তি অসাধারণ। এবং বিশেষ করে আপনি যদি গ্রামের মানুষের সঙ্গে আমরা যখন কথা বলি, তখন বুঝি যে তারা কত সাহসী এবং কত পরিশ্রমী, এবং তারা কোনো কিছুকেই ভয় পায় না। এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা একটা জায়গায় পৌঁছেছি। এবং আজকে যদি সব কিছু এভাবে চলতে থাকে, আমাদের প্রধানমন্ত্রী আজকে যে নেতৃত্বটি দিচ্ছেন, এই নেতৃত্বে আমরা কিন্তু অনেক দূর অগ্রসর হব। কিন্তু এইখানে আমি মনে করি আমাদের বড় সমস্যা রয়ে গেছে দুর্নীতি এবং সুশাসন। সেই জন্যে দুর্নীতি মুক্তি এবং সুশাসনের জন্যও আমি খুবই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, কারণ এগুলি কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করে। আমরা যেহেতু আমাদের গণতন্ত্রের মধ্যে নির্বাচন প্রায় একপাক্ষিক হয়েছে, এখনই সংবাদ মাধ্যমের স্বাধীনতা আরও বেশি করে দরকার, যাতে এই সরকার ভালো কাজ করে, ভালো কাজগুলিকে আমরা উৎসাহিত করি, যেখানে যেটা ভুল হয় সেটা যাতে আমরা সত্তার সঙ্গে যদি তাদের সামনে তুলে ধরি। আমি তো দেখেছি কাজ হয়, সরকার কথা শুনবে না, যেটা অমর্ত্য সেন বলেছেন যে দেশে গণতন্ত্র আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে, সে দেশে দুর্ভিক্ষ হয় না, কারণ কোথাও খাদ্যের অভাব দেখা দিলেই লেখা হবে, লেখা হলেই ব্যবস্থা নেওয়া হবে। মানে না, আমাদের মঙ্গার ক্ষেত্রে তাই হয়েছে না, এখন কি মঙ্গা নিয়ে লেখা হয়? আর সেই তো একসময় লেখা হয়েছে, আগে এক ফসল ছিল জমিতে, এখন 3টা ফসল ফলে। তো এখন সেলিনা আপা, আমরা এখন শেষ করব আপনার কথা দিয়ে। এই মুক্তিযুদ্ধের চেতনা, আজকে স্বাধীনতা দিবস, এই দিনে বাংলাদেশের মানুষকে, আমাদের পাঠক দর্শক যারা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, একটা আশার কথা বলেন, আর একটু দিক নির্দেশনাও দেন কি করা উচিত আমাদের। আসলে আমাদের বাঙালি জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় তুলতে হবে, বিশ্বের মর্যাদার জায়গায়, যেখানে বিশ্বের সামনে পৌঁছে গেছে আমাদের শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের বঙ্গবন্ধুর ভাষণ 7ই মার্চ। এখানে একটি অসাধারণ বাক্য আছে, আর দাবায় রাখতে পারবো না, মানুষকে দাবায় রাখতে পারবো না। এই যে এই বাক্যটিকে আমি মনে করি যে যেভাবে একটা গণতন্ত্রের বিষয়ে আব্রাহাম লিঙ্কনের উক্তিটি, যে অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এইটার মধ্যেও প্রতিটি মানুষের অধিকারের জায়গায় আর দাবায় রাখতে পারবা না একটা সারা বিশ্ব জুড়ে প্রচলিত বাক্য হতে পারে। সুতরাং বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই বাক্যটি দিয়েছি, মাতৃভাষার মর্যাদা হিসাবে আমরা আমাদের শহীদ দিবসকে দিতে পেরেছি। আমরা এইভাবে অর্জনের জায়গাগুলো যদি দেখি, এবং আমাদের তরুণ প্রজন্ম তারা যদি নিজেদের দেশপ্রেমের জায়গা থেকে, ভাষাবোধের জায়গা থেকে, নিজের সংস্কৃতির শেকড়ের জায়গা থেকে নিজের জাতিসত্তাকে তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যায়, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। আপনাকে অনেক ধন্যবাদ সেলিনা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আসাদুজ্জামান নূর। দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই মুক্তির লড়াই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সেলিনা হোসেন 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকে যে কথাটা চয়ন করলেন, মানুষকে দাবায় রাখতে পারবে না, সেইটা সারা পৃথিবীর নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির স্লোগান, মর্মবাণী, সেই হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বাংলাদেশেও আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, যেটা একটু আগে আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের মানুষ ভয় পায় না, তাদেরকে দাবিয়ে রাখা যায় না। বাংলাদেশের মানুষকেও দাবায় রাখা যাবে না, পৃথিবীর মানুষকেও দাবায় রাখা যাবে না। সবাইকে ধন্যবাদ।